টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর উদ্যোগে আজ মধুসূদন মঞ্চে আয়োজিত হয়েছে ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি সেমিনার। এই সেমিনারে আমি সুমন্ত বন্দ্যোপাধ্যায় এবং গণনাট্য পত্রিকার সম্পাদক শ্যামল ভট্টাচার্য অংশ নিয়েছিলাম। টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। এই অনুষ্ঠানের আয়োজনের জন্য টালিগঞ্জ স্বপ্নমৈত্রীর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাদের এইখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। নমস্কার। ঋত্বিক ঘটকের সময় একটাই ছবি প্রকাশ করার জায়গা, কাজেই তার ছবি খুব বেশি দর্শক দেখেছেন বা খুব মেঘে ঢাকা তারা বাদ দিলে বাকিগুলো খুব জনপ্রিয় হয়েছে, অনেক লোক গিয়ে দেখেছেন এমনটা নয়। এতৎসত্ত্বেও তিনি তার জীবদ্দশাতেও অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত নামী এবং অত্যন্ত শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক ছিলেন। শুধু কলকাতাতে নয়, কলকাতা, বম্বে, পুনায়, দক্ষিণ ভারতেও এটা সত্যি। এর একটা কারণ সঞ্চালক মশাই শুরুর দিকে বলেছেন যে ঋত্বিক ঘটক আমাদের পুনাতে যখন চলচ্চিত্র ইনস্টিটিউট হয় তখন তিনি বেশ কিছুদিন সেখানে শিক্ষকতা, বেশ কিছুদিন বছর, ওনার পক্ষে টানা কোনো কাজ করা দীর্ঘদিন সম্ভব ছিল না, বছর 2-2.5 তিনি সেখানে শিক্ষকতা করেন। তার ছাত্ররা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের যে বড় চলচ্চিত্রকার বলতে আমরা যাদের জানি তারা সবাই, যেমন মণি কাউল হচ্ছেন তার ছাত্র, আদুর গোপাল কৃষ্ণন তার ছাত্র, কুমার সাহানি তার ছাত্র। এরা যখন ঋত্বিক সম্পর্কে লেখেন তখন এরা লেখেন দ্য গ্রেট মাস্টার। এরা কেউ ঋত্বিক কুমার ঘটক লেখেন না, এরা সবসময় ঋত্বিক ঘটককে উল্লেখ করেন এইভাবে এদের লেখায়। আন্তর্জাতিক পুরস্কার ঋত্বিকের ছবি ঋত্বিকের জীবদ্দশায় পায়নি। অযান্ত্রিক ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল, কিন্তু এটা স্পেশাল এন্ট্রি ছিল, মানে প্রতিযোগিতামূলক নয়, এন্ট্রি নয়। আর তারপরের বাড়ি থেকে পালিয়েও ভেনিসে দেখানো হয়, সেটা ইনফরমেশন সেকশন বলে একটা বিভাগে দেখানো হয়েছিল। ঋত্বিক কিন্তু সেই তথাকথিত বাস্তবকে তুলে ধরার ক্ষেত্র বা যে জায়গা সেটাকে খুব গুরুত্ব দিলেন না। তার মানে কি তার ছবি অবাস্তব? কখনোই নয়, তার ধরনটা আলাদা। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, আমরা যেরকম ছবি দেখতে অভ্যস্ত থাকি তার ধরনটা আলাদা। তিনি তাহলে এই ধরনটা কোথা থেকে পেলেন? তিনি এই ধরনটা নিলেন কিন্তু চিরায়ত ভারতীয় ভাবনা থেকে। সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বাঙালি হচ্ছে ঋত্বিক কুমার ঘটক। প্লেনে করে যখন ওরা যাচ্ছেন, প্লেন যখন পদ্মা নদী পার হচ্ছে, তখন প্লেনের মধ্যে ঋত্বিক ঘটক সত্যজিৎ রায়ের হাত ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। তার কাঁদার কারণটা ছিল তিনি বারবার সত্যজিৎ রায়কে বলছিলেন, মানিকবাবু ঢাকা বিদেশ হয়ে গেল, মানিকবাবু ঢাকা বিদেশ হয়ে গেল। এইটা তার সমগ্র জীবনে মেনে নেওয়াটা খুব কঠিন ছিল, এবং এটাকেই তিনি তার ছবির প্রধান চালিকা শক্তি হিসাবে ব্যবহার করেছেন। ঋত্বিক বেশ কিছু কথা বলতে চেয়েছেন। তার সর্বশেষ অস্ত্র ছিল চলচ্চিত্র, প্রথম অস্ত্র তার ছিল না। শুরু থেকেই তিনি যে খুব ক্যামেরা প্রেমী ছিলেন, চলচ্চিত্র প্রেমী ছিলেন না, খুব আটঘাট বেঁধে তিনি নামেননি। প্রথমে কবিতা লিখতে শুরু করেছিলেন, বহু কবিতা রচনা করেছেন। কিন্তু আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কবিতা প্রিয় মানুষ আমাদের মধ্যে যারা আছেন তাদের যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন তুমি ঋত্বিক ঘটকের কবিতা পড়েছ, নিশ্চিত উত্তর শুনবেন না। কারণ কিছুদিন কবিতা লেখার পর ঋত্বিকের মনে হয়েছিল যে কবি হওয়া আমার কাজ নয়। তারপর 1926 সাল চলে গেলে যথারীতি ঋত্বিকও বিস্মৃত হবেন, কিন্তু সেই ঋত্বিক কখনোই বিস্মৃত হবেন না যে ঋত্বিক আমাদের মগজে প্রায় গজাল মেরে বলে গেছেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এই ঋত্বিককে আমি একটু খুঁজতে চাই। কোন ঋত্বিক? শুধুমাত্র নাটক করা, গল্প লেখা, কবিতা লেখা, চলচ্চিত্র করা না, এই ঋত্বিক না, সাংস্কৃতিক সংগঠক ঋত্বিক ঘটক করেছেন। রক্তকরবীতে বিশু পাগলের ভূমিকা অভিনয় করেছেন, মুক্তধারা করেছেন, এরকম অজস্র নাটক নিজে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন, লিখেছেন, এবং তার সব থেকে বড় কথা নাট্যপত্র সম্পাদনা করেছেন। 2-2টি পত্রিকা তিনি সম্পাদনা করতেন। কিন্তু তারপরে মনে হয়েছিল যে না, হচ্ছে না।
নাটকের মধ্যে দিয়েও আমি সব কথা বলতে পারছি না, এর থেকে বরং সিনেমা অনেক ভালো। সিনেমার মধ্যে দিয়ে অনেক কথা মানুষের কাছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। একটা মানুষ ভেতরে ভেতরে কেবল তাড়িত হচ্ছে, আরও কত বেশি মানুষের কাছে আমি যেতে পারি, আরও কত মানুষের কাছে পৌঁছতে পারি। ওই জন্য একটার পর একটা শিল্প মাধ্যমকে গ্রহণ করছেন, ব্যবহার করছেন, ত্যাগ করছেন।